নমস্কার, শুভ সন্ধ্যা। আজ অন্বেষকের নাট্যমেলায় উপস্থিত সমস্ত দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবছর অন্বেষক দুটি পর্যায়ে তাদের এই নাট্যমেলার আয়োজন করেছে। আজ তার শুভ সূচনা। আজ 27শে জানুয়ারি 2025 প্রথম পর্ব এবং 14ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান। আজ অনুষ্ঠানের শুভারম্ভ আমরা করব অন্বেষকের স্রষ্টা, কর্ণধার, পরিচালক, অভিনেতা, শ্রদ্ধেয় স্বর্গত শ্রী সুব্রত দত্ত মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্প প্রদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিকৃতির সামনে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অন্বেষকের পক্ষ থেকে সমস্ত সদস্যদের। শ্রীমতী সুমিত্রা ঘোষ, সুমিতা চক্রবর্তী, ঈশিতা চক্রবর্তী, শ্রী প্রণব মুখার্জি, সন্দীপ রায়চৌধুরী, শিবপ্রসাদ নন্দী, বিকাশ বোস এবং বর্তমান কর্ণধার শ্রী অরিন্দম দত্ত মহাশয়কে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন করে আমাদের অন্বেষকের অভিভাবক শ্রদ্ধেয় স্বর্গত শ্রী সুব্রত দত্ত মহাশয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পর্ব চলছে। মাল্যদান করছেন সুমিত্রা ঘোষ, শিবপ্রসাদ নন্দী এবং সুমিতা চক্রবর্তী এবং প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করবেন সন্দীপ রায়চৌধুরী এবং প্রণব মুখার্জি সহ অন্বেষকের সমস্ত সদস্যবৃন্দ। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। আজ 52তে অন্বেষক। 1972 জন্মলগ্ন থেকে ছোট্ট শিশুকে লালন পালন করে টলমল পায়ে হাঁটতে হাঁটতে দৃঢ় পায়ে পথ চলতে যিনি শিখিয়েছিলেন আমাদের পরম প্রিয় শ্রদ্ধেয় স্বর্গত শ্রী সুব্রত দত্ত মহাশয়ের অনেক দুঃসময় ও অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আজ অন্বেষক 52তে। তার হাত ধরে আমরা সারা ভারত জুড়ে নানা ধরনের নাটক মঞ্চস্থ করার সুবাদে অনেক প্রশংসা অর্জন করেছি। শ্রদ্ধেয় শ্রী সুব্রত দত্ত মহাশয়ের সঙ্গে কাজ করে আমরা শুধু ধন্য হয়েছি তাই নয়, নাটকের ও নাটকের বাইরের মূল শিক্ষাগুলিও তার কাছ থেকে পেয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। ওনার ছত্রছায়ায় থাকতে পেরে আমরা সবাই, অন্বেষকের সবাই আমরা কৃতজ্ঞ। বর্তমানে ওনার আশীর্বাদে ওনার সুযোগ্য পুত্র শ্রী অরিন্দম দত্ত অন্বেষকের দায়িত্ব তুলে নেয় এবং সাথে পায় অন্বেষকের কিছু পুরনো এবং নতুন প্রজন্মের শিল্পীবৃন্দকে। শুরু হয় নতুন করে পথ চলা। বিগত কয়েক বছরের মধ্যেই কিছু নাটক যেমন শেষ দলিল, মারি দি গ্রেট, অসময়ের গল্প এবং অন্তহীন সুনাম অর্জন করতে পেরেছে। কথায় কথায় সময় আর দীর্ঘায়িত করব না। শ্রদ্ধেয় শ্রী সুব্রত দত্ত মহাশয়ের আশীর্বাদ মাথায় নিয়েই আমরা শুরু করব আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান। আর আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান সেমিনার দিয়ে শুরু করব আমরা। নাটকে আলো এবং শব্দের ব্যবহার। বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় এবং শ্রদ্ধেয় শ্রী সুশান্ত মজুমদার। মঞ্চে আমি অন্বেষকের বর্তমান প্রযোজনা অন্তহীনের নাট্যকার
পরিচালক শ্রী অমল চক্রবর্তী মহাশয়কে একবার আসবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় এবং শ্রী সুশান্ত মজুমদারকেও মঞ্চে আসবার জন্য। মঞ্চে আসছেন অন্তহীন নাটকে নাট্যকার এবং পরিচালক শ্রদ্ধেয় শ্রী অমল চক্রবর্তী মহাশয়, শ্রদ্ধেয় শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয় এবং শ্রদ্ধেয় শ্রী সুশান্ত মজুমদার মহাশয়। অন্তহীন নাটকে নাট্যকার এবং পরিচালক শ্রদ্ধেয় শ্রী অমল চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন সম্পাদক অরিন্দম দত্ত মহাশয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুহাতকে এক জায়গায় করার জন্য। ধন্যবাদ শ্রদ্ধেয় শ্রী অমল চক্রবর্তী মহাশয়কে। এবারে বরণ করে নেব শ্রদ্ধেয় শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয়কে। বরণ করে নেবে অন্বেষকের পক্ষ থেকে ঈশিতা চক্রবর্তী। বরণ করে নেব আরেকজন নাট্যালোচনার ব্যক্তিত্ব শ্রদ্ধেয় শ্রী সুশান্ত মজুমদারকে। বরণ করে নেবেন অন্বেষকের পক্ষ থেকে বিকাশ বোস মহাশয়। বরণ করে নিচ্ছেন বিকাশ রঞ্জন বোস মহাশয় শ্রদ্ধেয় শ্রী সুশান্ত মজুমদার মহাশয়কে। আমরা ফিরে যাব আমাদের নাট্যালোচনায়। আলো ও শব্দের ভূমিকা। প্রথমেই বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয়। আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে উষ্ণ অভিবাদন। এবং আজকের সংযোজক খুবই সুন্দর সংযোজনা করছেন, এবং অন্বেষকের বন্ধুরা যারা যেভাবে যুক্ত আছেন তাদের সবাইকে আজকে খুব মনে হচ্ছে সুব্রতদার কথা। আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, ফোনে প্রায় সবসময় কথা হতো থিয়েটার নিয়ে, আজকে সময় নিয়ে, কিভাবে চলছে সময়, দেশকাল, এগুলো নানা বিষয় আলোচনা। উনি একাডেমিক্যালি অত্যন্ত এগিয়ে থাকা মানুষ ছিলেন একদিকে, থিয়েটারও সেরকম। হঠাৎই কাউকে কিছু না বলে চলে যাওয়া বাংলা থিয়েটারে খুব বড় ক্ষতি। ভেবে ভালো লাগছে যে তার সুপুত্র অরিন্দম এই কাজটা তার পিতার যে উত্তরাধিকার সেটাকে লালন করছেন, বহন করে নিয়ে যাচ্ছেন, এটা বলবো না, লালন করছেন। এটা আমাদের খুব বড়। অনেক সময় দেখা যায় প্রায়শই এগুলো হয় না। আসলে আজকে একেবারেই সময় আমি নষ্ট করব না অন্যদিকে, কারণ সময় খুব কম। যে বিষয়রূপে এখানে বলা হয়েছে সেই বিষয়টা আসলে খুব ফার্স্ট সাবজেক্ট আর কি, খুব বড় সাবজেক্ট। তো যেভাবে ভূমিকা বা ব্যবহার বলা হচ্ছে, আমার একটা কথাই প্রথমে বলি যে থিয়েটারে সাধারণত এইভাবে বলা হয়, মানে বলা হয়ে থাকে যে অভিনয়টাই আসল। মানে এরকমভাবে বলা হয় যে অভিনয়, আলো, শব্দ বা মঞ্চ বা কারুকৃতি বা পোশাক, মেকআপ, এগুলো না থেকে শুধুমাত্র যদি অভিনয়টা চূড়ান্ত পারফেকশনে পৌঁছয়, বিশেষ করে দলগত অভিনয়, তাহলেই মানুষ ওগুলো ভুলে যায় যে আলো আছে কিনা, মিউজিক আছে কিনা, দৃশ্যপট আছে নাকি, এগুলো ভুলে যায়। যারা এটা বলেন তারা নিশ্চয়ই কোনো কোনো ক্ষেত্রে অংশত ঠিক বলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা ঠিক বলেন না। তার একটা বড় কারণ দেখবেন, আমি খুব সাধারণভাবে যদি বলি, যে যারা এটা বলছেন তারা হয়তো সবটা ভাবেন এই জন্য যে ধরুন কোনো মিউজিক নেই, ধরুন বাইরে থেকে কোনো আলো নেই, অন্ধকার নেই, রং আসেনি, এগুলো সব কিছুই নেই, কোনো দৃশ্যপট নেই, তাহলে কি নেই? কি আছে? নৈশব্দ আছে, শব্দ শূন্যতা বা নীরবতা আছে। এই নীরবতা বা নৈশব্দটা একটা বিশাল মিউজিক। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে এটাও তো একটা বিশাল মিউজিক, কারণ নীরবতার মধ্যেই সমস্ত শব্দ মিশে থাকে।
যত শব্দ সব মিশে থাকে নীরবতার মধ্যে বা নৈঃশব্দের মধ্যে। বা ধরুন বলা হচ্ছে আলো নেই, তাই দিনের বেলায় যদি যেমন গ্রিক নাটকে দিনের বেলায় অভিনীত হতো, তো সেই দিনের বেলায় ধরুন সূর্যের আলো আছে, সূর্যের আলো, প্রকৃতির বুকে যে আলো আছে সেই আলো আছে, মঞ্চসজ্জা আছে, গোটা প্রকৃতিটাই যদি আমি মনে করি মঞ্চসজ্জা, তাহলে সেখানে আলো নেই বলা যাচ্ছে না। নানান ধ্বনি আছে, প্রকৃতির বুকে প্রচুর ধ্বনি আছে, আমি ধরে নিলাম স্টেজে হচ্ছে না, কেমন উন্মুক্ত প্রান্তরে, সেখানে কত রকমের ধ্বনি, কত রকমের শব্দ। তাহলে এটা কখনই বলা যাবে না বা যাচ্ছে না যে আমরা শব্দ বা আলো বা স্টেজ এগুলো বাদ দিয়ে আমরা থিয়েটার করতে পারি বা করছি। আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে জীবন তো এগুলো বাদ দিয়ে নয়, আমরা তো জীবন থেকে উৎসারিত হয় থিয়েটার, গান বলুন, কবিতা, যা কিছু শিল্পকর্ম আর শিল্প এগুলো হয়। তাহলে আমরা যখন জীবনের দিকে ফিরে তাকাই, সেখানে জীবনে আলো আছে, অন্ধকার আছে, ধুয়ে যাওয়া রং আছে, উজ্জ্বল রং আছে, উদাস রং আছে, আবার সেই জীবনে শব্দ আছে, কত রকমের শব্দ জীবনে। জীবন প্রবাহের মধ্যে অজস্র শব্দ আমরা ব্যবহার করি, আমরা মুখে ব্যবহার করি, প্রকৃতির থেকে শব্দ আসে। শোঁ শোঁ করে বাতাস যখন বয়ে যায়, তখন তার চেয়ে বড় মিউজিক কী হতে পারে? পাহাড়ের বুক থেকে যে বাতাসটা চলে যায়, তার চেয়ে বড় মিউজিক কী হতে পারে? এরকম অনেক রকম মিউজিক বলা যায়, সেই মিউজিকগুলো আছে। তাহলে দেখা যাচ্ছে এটা একটা খণ্ডিত সত্য, পুরো সত্যটা হচ্ছে জীবনে আলো আছে, ধ্বনি আছে। মঞ্চসজ্জায় ধরুন আমরা এই যে আমরা আসবাবপত্র ব্যবহার করি, আমরা যে কারুকৃতি, ধরুন আজকে নয় ইন্টেরিয়ার ডেকোরেশন এসছে, কিন্তু একটা গ্রামে ইন্টেরিয়ার বহু বছর আগে একটা গ্রামের কথা যদি ভাবেন, সেখানে দেখবেন আলপনা থাকে, কারুকৃতি থাকে, তার মাটির দেওয়ালে অনেক রকম ছবি থাকে, পাখির ছবি থাকে, গাছের ছবি থাকে, ধান শস্যের ছবি থাকে, ধানের ছবি থাকে। যারা ওই বিভিন্ন লক্ষ্মী পুজো বা বিভিন্ন সময় যারা আলপনা দেন, গ্রামের মানে মানুষরা, যারা বিশেষ করে মহিলারা দেন, তারাও ওই সেটাকে কারুকৃতি তৈরি করেন। অর্থাৎ সবটাই আমাদের জীবনে রয়েছে, কিন্তু আমরা সেটাকে অন্যভাবে দেখি। তাই আসলে আমরা যেভাবেই যাই বলি না কেন, শব্দ বা সঙ্গীত বা আলো বা কারুকৃতি, স্টেজ, যা কিছু বলুন, এই সব কিছুকে নিয়েই হচ্ছে আমাদের থিয়েটার নামের শিল্প। আসলে থিয়েটার নামের শিল্প আরও অনেক কিছু নিয়ে, যেহেতু আমাদের সময় আজকে নেই, তাই সব কিছু নিয়ে বেশি বলা যাবে না। আরেকটা হচ্ছে ধরুন এই যে থিয়েটারের মিউজিক, এটা হচ্ছে একেবারে টোটালি ডিফারেন্ট থিং। টোটালি ডিফারেন্ট কেন আমরা বলছি? ধরুন একটা মানুষ সেতার নিয়ে সেতার বাজাতে শুরু করলো, সারেঙ্গি বাজাতে শুরু করলো, শরৎ বাজাতে শুরু করলো, এসরাজ বাজাতে শুরু করলো, যা কিছু, তবলা বাজাচ্ছে, এটা একটা বাজনা, এটা একটা পারফরমেন্স। তবলা বাজাচ্ছে ওস্তাদ জাকির হোসেন বাজাচ্ছেন, বা কেউ বাজাচ্ছেন নিখিল বন্দ্যোপাধ্যায় বাজাচ্ছেন, বা কেউ একটা বাজাচ্ছে বন্দ্যোপাধ্যায় সেতার বাজাচ্ছেন, এটা একটা পারফরমেন্স। আবার আলো ধরুন একটা, এই যে আলোটা জ্বলছে এখন, এই যে পর্যন্ত যে আলোটা জ্বলছে, এটা একটা আমাদের আলোকিত করার জন্যে কিছু ডিজাইন আছে এখানে, স্টেজের ডিজাইন, কিন্তু সাধারণভাবে এটা আমাকে আলোকিত, আমাদের যারা বক্তা আছে বা দর্শকদেরও কিছুটা অন্ধকারে রাখা হয়েছে, কিছুটা এটা আলোকিত। কিন্তু যখন থিয়েটারে সেই আলোটা আসছে, থিয়েটারে সেই শব্দটা আসছে, তখন সে কিন্তু থিয়েটারের আলো হয়ে যাচ্ছে, থিয়েটারের শব্দ। অর্থাৎ তার মধ্যে আলোয় অন্ধকার এসে মিশছে, যেটা আমাদের ছিল না। আলোয় রং এসে মিশছে তার প্রয়োজন অনুযায়ী, সিচুয়েশন তৈরি করার জন্যে, মুহূর্ত তৈরি করার জন্যে, পরিবেশ তৈরি করার জন্যে, একটা কোথাও ইন্টিমেট দৃশ্য তৈরি করার জন্যে, যাতে দর্শক রিয়্যাক্ট করেন, দর্শক ইনভলভড হন, ইলিউশন তৈরি করার জন্যে আমরা মিউজিক ব্যবহার করছি নানাভাবে। তাহলে এই দুটো মিউজিক এবং লাইট, এটা সম্পূর্ণ থিয়েটারে এসে অন্যভাবে হয়ে যাচ্ছে। সেটা নেহাত আলো থাকছে না, নেহাত সঙ্গীত থাকছে না, অনেকভাবে। এই যে অনেকে বলেন এটা সেতার থেকে বাজানো হয়েছে, তারা কিন্তু দেখছেন না স্টক মিউজিক। কেউ কেউ বলেন, আমি দেখেছি অনেক ড্রামা ক্রিটিককেও দেখেছি, তারা বলছেন এসরাজ বাজিয়েছেন, আসলে তিনি কিন্তু দেখেননি। তিনি ভুলে গেছেন যে উস্তাদ জাকির হোসেন তবলা থেকে শঙ্খ বাজাতে পারতেন, তবলা থেকে ধামসা বাজাতে পারতেন। তাহলে সবই সম্ভব। তাহলে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস থেকে অনেক কিছু আমি বাজাতে পারি, অনেক কিছু করতে পারি আমি। তাই নির্দিষ্ট কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে এলো কি বাইরে থেকে কোনো প্রকৃতি থেকে এলো, ধরুন আমি একটা মিউজিকের কথা আপনাদের বলি। অনেক বছর আগে মুষ্টিযোগ নাটক, সবাই জানেন, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশনে তার মিউজিক করেছিলেন অরুণ মুখোপাধ্যায়, প্রখ্যাত নির্দেশক, কিন্তু ওনার গানের ব্যাপারে যথেষ্ট দখল ছিল। উনি ওই মানে
যদুপতির যে চরিত্রটা ছিল মুষ্টিযোগে, তার মধ্যে একটা শিশু ঘুমিয়েছিল, মানে শিশু ছিল আর কি, শিশু সুলভ। তাকে সিগনিফাই করার জন্য তিনি আমের আঁটির ভেপু ব্যবহার করেছিলেন, কটকটি ব্যবহার করেছি। বাচ্চার আগে দিনে ছোটোবেলায় কটকটি খেলতো, কটকট কটকট করে, দেখবেন সে আওয়াজ ব্যবহার করেছিলেন। তিনি সাসপেন্স মিউজিক করেছিলেন, কোনো বাইরে থেকে মিউজিক, লোহার পাতে স্ট্রাইক করে সাসপেন্স মিউজিক করেছিলেন। বি.ভি. কারান্ত একজন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একজন নাট্যবিদ। তার একটা ক্লাসে আমি থাকার সুযোগ পেয়েছিলাম। তিনি দেখালেন যে ঘটি বাটি থেকে শুরু করে, মাটির কলসি থেকে শুরু করে, জল থেকে শুরু করে, সমস্ত কিছু থেকে, নদীর স্রোত থেকে শুরু করে কিভাবে অসামান্য মিউজিক তৈরি করা যায়। চোখ বুজে থাকলে বুঝতেই পারবেন না কোথা থেকে মিউজিকটা আসছে। ওই কিছুদিন আগে একটা দেখছিলাম আমি যে জনগণমন অধিনায়ক বাজাচ্ছে হাঁড়িতে ইয়ে করে, স্ট্রাইক করে করে, একটা কাঠি দিয়ে বাজিয়ে তারা বাজাচ্ছেন। তাহলে মিউজিক হচ্ছে গোটা পৃথিবীতে, গোটা প্রকৃতির জগতে যত পরিসর আছে, যতটা ততটাই মিউজিকের পরিসর, ততটাই আলোর পরিসর। একটা সময় ছিল আমাদের এখানে 19বিংশ শতাব্দীতে, তখন আমাদের এখানে ডিমার ছিল না। আর ডিমার না থাকলে এই যে সোমেন টোমেন আছে ওরা জানে অন্ধকার করতে পারবে না। আলোর মধ্যেই তো অন্ধকারটা রয়েছে, এর মধ্যে কোনো আশ্চর্য তো কিছু নেই, আলোর মধ্যে কিন্তু অন্ধকার। আপনি যখন ডিমার ব্যবহার করে ক্লোজ করছেন, অর্থাৎ আলোটাকে কমিয়ে আনছেন, তখন অন্ধকার বাড়ছে। অন্ধকার করতে উৎসারিত আলো, সেই রবীন্দ্রনাথের গান আছে না, অন্ধকার থেকে আলো থেকে অন্ধকারটা উঠে আসছে, আবার অন্ধকার থেকে আলো উঠে আসছে। তাহলে ওই সময় 19বিংশ শতাব্দীতে স্টেজের সেই পরিসর ছিল না, 8 থেকে 10 ফিট স্টেজ ছিল। সেই স্টেজে কোনো আলো কাজ করা সম্ভব। তার মানে কি গিরিশবাবু কিছু জানতেন না, বা তার আগে ডিরেক্টররা কিছু জানতেন, এরকমটা? গিরিশবাবু তার যুগে দাঁড়িয়ে সর্বাধুনিক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, সময় থেকে এগিয়েছিলেন। তিনি মেকআপের যে কাজ করেছিলেন তার যুগে তার চেয়ে বেশি কেউ করতে পারেনি। তিনি স্টেজে যে কাজ করেছিলেন, যে মুভেবল স্টেজ, 3 ডাইমেনশনাল স্টেজ এনেছিলেন, আকাশ সিন থেকে সরে এসে অনেকটা, সবটা নয়, এরকম অনেক কাজ, আলোর কাজ করেছিলেন। তিনি স্টেজে অসামান্য যুগান্তর এনেছিলেন। সীতার বিবাহ নাটকে গোটা বিবাহের যে মানে শোভাযাত্রা, সেটা অনেক সময় ধরে গোটা মঞ্চ জুড়ে হয়েছিল। সেখানে আলোর ব্যবহার ছিল, কিন্তু সেই আলোয় রং বা অন্ধকারের ব্যবহার ছিল না, নর্মাল যে লাইট, মানে শ্রাদ্ধ বাড়িতে যে আলো, বিয়ে বাড়িতে সেই আলো, জন্ম বাড়িতে যে আলো, মৃত্যু হয়ে গেলেও সেই আলো। কারণ তাদের সামনে কোনো পথ ছিল না, তাদের ডিমার ছিল না, অন্যান্য ছিল না, বিভিন্ন আজকের দিনে পরবর্তীকালে যেসব সি টাইপ বেবি এসব বেরিয়েছে, বা ফ্লাশ, বা আমাদের ফলো স্পর্শ, আর্ক ল্যাম্প থেকে ফলো মানে ফোকাসিং করা হতো। আর্ক ল্যাম্প, সেই আর্ক ল্যাম্পকে কখনো চেঞ্জ করা যায় না। যেমন দেখবেন আপনার এখানে আমরা হ্যালোজেন ব্যবহার করি, হ্যালোজেন থেকে আপনি খুব বেশি চেঞ্জ করতে পারবেন না, ফলো স্পট থেকে চেঞ্জ করতে পারবেন। তাহলে ওই যুগটার পর প্রথম শিশির কুমার ভাদুরী, তিনি প্রেসিডেন্সি কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন, তিনি জাতির সেবার জন্য থিয়েটারে এলেন, এবং তিনি প্রথম থিয়েটারে দেখালেন। মানুষ গ্রহণ করতে পারেনি, কারণ তখনকার মানুষের অভ্যস্ত ছিল না, তারা একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করতো, কম্পোজিশন বলে কিছু ছিল না, তারা অভিনয় করে। গিরিশবাবুর মতন অভিনেতা, মানে অসামান্য সব অভিনেতা ছিল, অহিন্দ শেখর মুস্তাফি থেকে শুরু করে, মানে প্রত্যেকে অসামান্য সব অভিনেতা, অসামান্য তাদের ক্ষমতা ছিল। এই ক্ষমতার বলে তারা মানুষকে ধরে রাখতেন। মানুষ কখনো ওগুলো নিয়ে ভাবতো না, যেখানে কম্পোজিশন আসবে, কি কম্পোজিশন কী জিনিস। তিনি 5 ফান্ডামেন্টালস অফ এ ডিরেক্টর আনলেন, কম্পোজিশন, কোরিওগ্রাফি, মুভমেন্ট, রিদম, এইগুলো করে পিকচারাইজেশন, এই সমস্ত করে আনবে। এবং এই প্রথম মানুষ দেখলো মনস্তাত্ত্বিক আলো কী করে তৈরি করতে, আমার মনের গহনে কি চলছে সেটাকে বোঝাবার জন্য আলোয় অন্ধকার এসে মিশলো, আলোয় রং এসে মিশলো। রংটা কি হবে, উদাস রং হবে না উজ্জ্বল রং হবে। কখনো যদি উজ্জ্বল রং এসে যায়, ওয়াশার ব্যবহার করতে হয়, ওয়াশারটা ওই সময় তখনও আসেনি, বা ফিল্টার যারা আমরা বলি, ফিল্টার ব্যবহার করে সেই আলোগুলোকে ইয়ে করা যায়। কিন্তু শিশিরবাবু প্রথম এই আলো কিন্তু ব্যবহার করলেন, তিনি মিউজিকে সাইলেন্স আনলেন। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সাইলেন্স। দেখবেন যত পৃথিবীতে শ্রেষ্ঠ মিউজিক হয়, সাইলেন্সের উপরে সামান্য দু একটা শব্দ। প্রচুর শব্দ দেওয়া মানেই আমার সংলাপ ডুবে যেতে পারে, আমার নাট্য সংঘাত ডুবে যেতে পারে, নাট্যক্রিয়া ডুবে যেতে পারে। খুব ব্রিলিয়ান্ট ডিরেক্টর যারা একটা থিয়েটারকে নিয়ে ট্রিটমেন্ট করেন, তারা অতিরিক্ত মিউজিকের থেকে যান না। দেখুন রাজা অদিপাউস নাটকটা যখন নিউ এম্পায়ারে সকালবেলা হতো, মানে বহুরূপী, তখন সেখানে কোনো মিউজিক ছিল না, মানে বাইরে থেকে মিউজিক ছিল না। সেইটা একটা প্রশ্ন আসে, তাতে কী ছিল? সৌম্যমিতর মতো মানুষ আধুনিক যুগে সর্বাধুনিক থিয়েটার যিনি করছেন, তিনি মিউজিক ব্যবহার করছেন না, তার ভেতরে ছিল লিরিক। গোটা নাটকটার মধ্যে অসামান্য লিরিক ছিল, কবিতা ছিল, নাট্য সংঘাতের মধ্যে লিরিক ছিল। সেগুলো এক অসামান্য মানে উচ্চতায় অভিনয়কে নিয়ে গিয়ে তারা এমন একটা জায়গায় তৈরি করতেন, সংলাপগুলো মনে হতো
যে তারা কোথাও সেটা একটা সঙ্গীত বা মিউজিক। ধরুন আমাদের কোরাস, এই কোরাসের ব্যবহার যখন বহুরূপী করতো তখন মনে হতো যে কোরাস যখন সংলাপ বলছে তখন মনে হতো দূরাগত কোনো ঘণ্টার ধ্বনি, বহু দূর থেকে যেন কোনো একটা ঘণ্টার ধ্বনি আসছে। তো এইরকম জায়গায় তো সবাই নিতে পারে না, যার জন্য মিউজিকের দরকার হয়। এবং শিশির কুমার ভাদুরী প্রথম সেটা করলেও তখনকার মানুষ কিন্তু সেটা গ্রহণ করতে পারেন না। সেই উত্তরাধিকারকে গ্রহণ করলো ভারতীয় গণনাট্য সংঘ। এই প্রথম মানুষ দেখলো থিয়েটার এক নতুন যুগে তৈরি। সেই থিয়েটারে মানুষ সাইলেন্স শুধু দেখলো না, একটা মিউজিক দেখলো, মাগো একটু ফ্যান দাও। এই যে কথাটা, এটা থিম মিউজিক হয়ে গেল নবান্ন। সাইলেন্সের উপর মিউজিক, দুই একটা এফেক্ট, দুই একটা মুড মিউজিক এসে গেল বাইরে থেকে আসছে। সেগুলো এত মিনিমাল, এত কম যে সেগুলো থিয়েটারে কোনো একটা বড় মাপের নাটক, একটা বড় মাপের মানে সময়ের মানে দলিল যাকে বলে, তাকে তুলে ধরতে গেলে আমার মিউজিক সব মিশে একাকার হওয়া। এবং একটা সবচেয়ে বড় একটা জিনিস যেটা আমরা অনেক সময় বলি, যে অনেকে বাইরের থেকে বেরিয়ে একটা নাটক দেখার পর বলে, দেখেছিস নাটকটা নিয়ে তারা কিছু বলছে না, প্রোডাকশনটা নিয়ে না, বলছে কি অসামান্য মিউজিক, কি অসামান্য আলো। তার মানেটা কি, তারা ব্যর্থ নয়, সে নিজে বুঝতে পারেনি যে দর্শক, নয় ডিরেক্টর সে নিজে ব্যর্থ। কারণ ডিরেক্টর টোটাল নাটকটা হচ্ছে এমন একটা জিনিস, কেউ বেশি হতে পারবে না, কেউ জানান দিতে পারবে না, জাহির করতে পারবে না, আলো জাহির করতে পারবে না যে আমি আছি ভাই, মিউজিক জাহির করতে পারবে না আমি আছি ভাই, স্টেজ জাহির করতে পারবে না আমি আছি ভাই। সবাই মিলে সমবেতভাবে এক ঐকতান তৈরি করে এক সমবেত শিল্প বা সমবেত শিল্পের সৃজন সৌন্দর্য তৈরি করার নামই হচ্ছে থিয়েটার। এবারে সেইটা গণনাট্য সংঘে নবান্ন নাটকের মধ্যে আমরা অংশ তো পেলাম, সবটা পেলাম না, কারণ সময় তখন সময় সব ঠিক করে। সমমিত প্রথম দেখালেন, আমি বেশি দূর যাব না, দু একটা কথা বলবো, বাবুয়া বলবে, অমল বলবে। সেটা ধরুন এই কথাটা আগে কেউ জানতো না, খালেদ চৌধুরীর স্টেজ। এবার ধরুন খালেদ চৌধুরী অ্যান এনিমি অফ দ্য পিপল, হেনরিক ইবসেনের নাটক, নরওয়ের নাট্যকার, তার নাটকে একটা নাম দিয়ে বাংলায় মানে অ্যাডাপ্ট করেছিলেন সমমিত, সেটা হচ্ছে দশচক্র। এবারে দশচক্রের একটা দেখা লাগে ডিপ নীল, মানে ওই যে দশচক্রের আখ্যানটা আপনারা জানেন, একজন ডক্টর, তিনি একটা কন্টামিনেটেড মানে দূষিত একটা পুষ্করিণী, সেই দূষিত পুষ্করিণীটাকে যে মধ্যে যে দূষণ আছে, মানুষ মারা যাবে ওই জল খেলে, সেটা জানিয়েছিল পৌরসভাকে। কিন্তু সমস্ত রাষ্ট্র এবং তার লোকেরা সমবেতভাবে তার বিরোধিতা করে তাকে পাগল করে দেয় প্রায়, মানে তারা তাকে সই করতে বাধ্য করে, না আপনি বলুন সব ঠিক আছে, যেমন এখন নানা জায়গায় আমরা দেখছি আর কি। তো যাই হোক, সেটা কিভাবে দেখালেন যে হেনরিক ইবসেন তার নাম দিয়েছিল মানে ডাক্তার স্টকমানের নাম হয়েছিল পূর্ণেন্দু গ্রহ, ডাক্তার পূর্ণেন্দু গ্রহ। তার বাড়িতে একটা ডিপ নীল একটা ফ্রিজ, এর প্রত্যেকটা খুব মিনিংফুল ছিল। মানে ডিপ নীল মানে হচ্ছে ব্যথার একটা জায়গা, বিপন্নতার জায়গা। সেখানে একটা কাপড় মানে একটা পর্দা দিয়ে ঢাকনি দেওয়া ছিল, সেটা একটা সেন মানে একটা লাল চোখ বাজ পাখি। তাপস সেন যখন দৃশ্যান্তর হচ্ছে, এই দৃশ্যান্তরটা এখন অনেকে করতেই পারে না, দেখুন অন্ধকার করে দেয় মঞ্চ। এখন এই আধুনিক যুগে পুরো মঞ্চ অন্ধকার, কোথায় হারিয়ে গেল দর্শকের ইনভলভমেন্ট, চলে গেল নাট্যপ্রবাহ, জীবন প্রবাহ থেমে গেল, বোঝার জায়গায় নেই। কিন্তু সমমিত ওই সময় দেখালেন যে ওই আলোটা গিয়ে পড়লো ওই বাজ পাখির চোখের ওপরে, মানে এটা হচ্ছে থিম লাইট হয়ে গেল, ফিলসফিক্যাল লাইট। নাটকের যে দর্শন তাকে স্পষ্ট করে দিল এই আলো। পুতুল খেলার নাটক আপনারা জানেন, হেনরিক ইবসেনের আরেকটা নাটক, যেখানে সেই আমাদের নোরা ক্যারেক্টারটা ছিল, নোরা, যেটা আমাদের বুলু নাম দিয়ে করেছিল। সে স্বামীর মিথ্যা দাম্পত্যের সীমানা পেরিয়ে সেই মহাজীবনের পথে যাত্রা করলো, কোথাও অন্য ঠিকানায় জীবনে স্বামীর ঘর ছেড়ে দিল, ক্ষুদ্র ঘর ছেড়ে সে বৃহত্তর কোনো জীবনের উদ্দেশ্যে তার যাত্রা শুরু হলো। তো এই নাটকে কি দেখালেন, একটা কলের পুতুল থাকতো ওর ঘরে, বাচ্চারা ছিল তো, দেখুন রিয়ালিটি মানে প্রাত্যহিকতা থেকে রিয়ালিটি অফ থিয়েটার একটা বিস্তীর্ণ মানে চিন্তায় চলে গেল। কি করে চলে গেল, যে ওই পুতুলটা কলের পুতুল, কল দিলে মানে ওই নোরার সঙ্গে বা আমাদের বুলুর সঙ্গে তার তুলনা। এবারে দৃশ্যান্তর হচ্ছে, সব কিছু আলো ক্লোজ হয়ে আছে, সমস্ত আলো আস্তে আস্তে ক্লোজ হয়ে গিয়ে আলোটা পুতুলের গায়ে এসে পড়লো, ডান্স করতে শুরু করলো সে, অর্থাৎ ডান্সিং যন্ত্রের পুতুল। তাহলে মানুষ এই প্রথম দেখছে যে আলোকে কিভাবে শিল্প করে তুলতে হয়, কি করে মিউজিককে শিল্প করে তুলতে হয়। সেইখানে একটা মিউজিক নেই, জাস্ট আ সাইলেন্স, কারণ ওই জায়গায় আর কোনো মিউজিক দেওয়া যায় না।
সাইলেন্সটাই হচ্ছে মিউজিক। ধরুন রবীন্দ্রনাথের নাটক বেশি বলবো না, ধরুন ডাকঘর। এবার ডাকঘর নাটকে মিউজিক আপনি কী করে করবেন, আলো কী করে করবেন? ধরুন ডাকঘরের মধ্যেই প্রচুর মিউজিক। ডাকঘরের সংলাপ, এক একটা সংলাপের মধ্যে কত কবিতা, কত লিরিক, কত নাট্য ক্রিয়া, নাট্য সংঘাত সব আছে। রবীন্দ্রনাথ বেশিরভাগ ক্ষেত্রে এখানে রবীন্দ্রনাথ তার নিজে গান লিখেছেন। ঠাকুরবাড়িতে যে প্রযোজনা হতো নিজে গান লিখেছেন, একটা গান, নতুন নতুন গান। ভাষাও তরণী হে কর্ণধা, সম্মুখে শান্তি পাড়াবার। এই গান লিখেছে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, গ্রাম ছাড়াই রাঙামাটির পথ। ওই যে অন্ধ ভিক্ষুক যখন আসছে, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে তার দেখবো এবার। তো এই যে একটা গান তিনি দিচ্ছেন, গানের মিনিংয়ের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের এই যে ডাকঘরের যে বিশ্ববোধ, সেই বিশ্ববোধটা আলোকিত হচ্ছে। সেখানে যদি আমি বাইরে থেকে অনেক মিউজিক আনি, সেতারের টুংটাং দিলাম, শরদের টুংটাং দিলাম, এটা দিলাম, ওটা দিলাম। রবীন্দ্রনাথ একটা ঠাকুরবাড়ি প্রোডাকশনে একটা পিতলের খাঁচা রাখতেন। সেই খাঁচায় তৎকালীন যুগে সর্বাধুনিক চিন্তা, খাঁচায় পাখি থাকতো না। তার মানে এই আত্মা পরমাত্মা নয় কিন্তু, যে পরমাত্মা আত্মা ছেড়ে পরমাত্মা বেরিয়ে গেছে, বা পরমাত্মা ছেড়ে আত্মা পরমাত্মায় যুক্ত হয়েছে, যেমন করে অনেকে বলেন, সেরকম কোনো ব্যাপার না। আসলে পাখি ছিল মানে অমল সংসারের ক্ষুদ্র বন্ধন, সেই বন্ধন পেরিয়ে সে মহাপ্রকৃতির সাথে পথে সে যাত্রা শুরু করেছে। এই পাখি হচ্ছে সেই প্রকৃতি, পাখি হচ্ছে বিশ্বজ্ঞানী। এই পাখি দেখবেন একটা পাকা ফল খেয়ে আমাদের মাটির উপর ছড়িয়ে দেয়। পাখি হচ্ছে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, অনন্ত উদার আকাশে সে ছড়ে বেড়ায়, সে সমস্ত কিছু জানে। তাই আমাদের দেখবেন সেই মহাভারত রামায়ণে আছে, সে আমাদের পাখির কথা আছে, আপনারা জানেন, সেই সীতাকে যে উদ্ধার করার কাজে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল। এরকম অনেক বাজ পাখি আছে, নানান পাখি যারা মানে মহাপ্রজ্ঞাবান পাখি আর কি। তো সেই পাখি উড়ে গেছে, সেই আলো ফেলতেন তিনি। ওই সময় ঠাকুরবাড়ি এই প্রযোজন ছিল সর্বাধুনিক, দৃশ্যান্তরে না, একদম পার্মানেন্ট একটা ছোট্ট আলো ওই খাঁচার উপরে থাকতো। আলো আর অন্ধকার। ধরুন ডাকঘরে অমলের পৃথিবীটা হচ্ছে একটা, কেউ প্ল্যাটফর্মের মধ্যে রাখে, কেউ ওপরে চন্দ্রতপ দেয় তাতে রাখে, কেউ একটা ছোট্ট ঘর করে। বহুরূপী ছোট্ট ঘর করেছিল, বাইরের পৃথিবীটা বিশাল। তাহলে আলোটা কিভাবে হবে? অমলের ঘরটা আলো অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু থিয়েটারের রিয়ালিটি তো অমলকে দেখতে হবে অন্ধকার পার্সপেক্টিভে, মানে পেছনে, মানে অন্ধকারটা বোঝাবার জন্য অন্ধকার, কিন্তু অমল কিন্তু আলোয়। আর বাইরের পৃথিবীটা হচ্ছে বিশাল, অমলের যে জানালার বাইরে সেটা অনেক আলো, আর তো কোনো আলো নেই। আর কি আলো দেওয়া যায়? অনেক আলো, অনেক। এখন দেখবেন বিভিন্ন জায়গায় দেখছেন অনেক চমক, অনেক ইয়ে। তার কারণ হচ্ছে এ অসহায় নির্দেশক, কারণ তারা একটা প্রোডাকশনকে ওই জায়গায় আনতে পারছে না, কারণ দর্শকও সেই জায়গায় নেই। তাই তাদের অনেক রকম উপাদান নিতে হচ্ছে, এর মধ্যে কোনো দোষ নেই। কারণ যখন একটা পরীক্ষা নিরীক্ষা শুরু হয় তখন কিন্তু অনেক কিছু হয়। তা আমি আর বেশি দূর যাব না, একটাই কথা আপনাদের বলবো, যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, শেষ একটা কথা যেটা সবাই জানেন, বিসর্জন নাটকের একটা বিশেষ প্রোডাকশনের কথা আমি বলে শেষ করি। কারণ বিসর্জন নাটকে মিউজিকটা কিভাবে হবে, আলোটা কিভাবে হবে, অনেক রকমভাবে হতে পারে। এই রিসেন্টলি থেসপিয়ান্স বলে একটি দলের বিসর্জন দেখেছিলাম, মুরারিদার মিউজিক। তো টোটাল মিউজিকটা আমার জানা, কিন্তু সেগুলো মুরারিদার মতন করে মুরারিদা করেছে, আমি সেটা বলবো না। একটা মিউজিক করেছিলেন, এটাই বলে আমি শেষ করছি, অসিত মুখোপাধ্যায়। আপনারা জানেন, প্রয়াত হয়েছেন, অসম্ভব ভালো ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন। উনি একটা করতেন, ধরুন বিসর্জনে আলোটা যখন রঘুপতি মঞ্চে এলো, আহিরি ভৈরব, আহিরি ভৈরবটা আপনারা জানেন সকালের রাগ, আলাপ থেকে স্থায়ী হয়ে অন্তরায় পৌঁছে তাড়নায় চলে গেল। তীব্র একটা আর্তনাদ, এই যেমন হয় আর কি, আলাপ থেকে স্থায়ী হয়ে অন্তরায় চলে গিয়ে তীব্র আর্তনাদ করে সেটা আস্তে আস্তে নাট্যপ্রবাহের সঙ্গে মিশে গেল, এবং তারপরে সাইলেন্স। রঘুপতি তার সংলাপ বলা শুরু করলো, ততক্ষণে রঘুপতি কিন্তু কোনো সংলাপ বলেনি। এবং মিউজিকটা আহিরি ভৈরব, আলো কি অন্ধকার বেশি, অন্ধকার বেশি। আর ওই যে হারিকারটা থাকে দেখবেন, উপর থেকে একটা ওয়ার্ম লাইট, লালের দিকে ওয়ার্ম লাইট ঘিরে রাখে, আর একটা উল্টো দিকে একটা সতেজ সবুজ গাছ থাকে, সেই গাছটার উপর দিয়ে একটা আলো, একটা জীবন্ত আলো হয়ে গেল। এবারে আমাদের রাজা গোবিন্দমাণিক্যে ঢুকছে, এইটা বলেই আমি শেষ করছি। রাজা গোবিন্দমাণিক্যে ঢুকছে, কি আলো? ওই আলাপটা হচ্ছে, স্থায়ী পর্যন্ত পৌঁছচ্ছে, ওই আহিরি ভৈরবের আলাপ স্থায়ী পর্যন্ত পৌঁছেছে, আর কিন্তু এগোলো না।
এবারে আমরা নর্মাল লাইট পার্সপেক্টিভে, আলো অন্ধকারে নর্মাল লাইট। আমি শেষ কথা এটাই বলবো যে অনেক বিস্তীর্ণ কথা বলা যায়, কিন্তু সেগুলো আজকে আমাদের সুযোগ নেই। কিন্তু শেষ কথা হচ্ছে আলো এবং অন্ধকার, মিউজিক, আলো, স্টেজ, এতে শেষ কথা বলে কিছু হয় না। আপনি একটা মঞ্চে পিকাসো, গুয়ের্নিকা লাগবেন না মানে মিউজিশিয়ান রাখবেন, সেগুলো নির্ভর করছে নাটকের উচ্চতার উপরে, তার ভাবনার উচ্চতা তার উপরে। অর্থাৎ একজন ডিরেক্টর, একজন আলোকশিল্পী, একজন মানে মিউজিশিয়ান, তাকে বিশ্ববোধ তার থাকতে হয়, বিশ্ব চেতনা থাকতে হয়। যদি বিশ্ববোধ, বিশ্ব চেতনা থাকে তাহলে সে যুগের থিয়েটার এবং যুগোত্তীর্ণ থিয়েটার সে তৈরি করতে পারবে। সবাই ভালো থাকুন, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আমাদের পরবর্তী বক্তা শ্রদ্ধেয় শ্রী অমল চক্রবর্তী মহাশয়, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিষয়টা হচ্ছে যে আমি আজকে যে আলোচনা চলছে সে আলোচনার বিষয়বস্তুতে যাব না মানে এখানে যে দুজন মানুষ বসে আছেন আমার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রাণের মানুষ, রঞ্জনদা এবং বাবুয়া বা সুশান্ত, এরা দুজনেই এতটাই এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা বা এতটাই বিষয়গুলো নিয়ে জানা, সেখানে আমি আর এই বিষয়গুলো নিয়ে কিছু আলোকপাত করতে চাই না। কেননা সুশান্ত নিজে একজন ভালো ডিরেক্টর, ও অনেক ভালো বোঝে যে একটা থিয়েটারের বা একটা নাটকে আলোর ব্যবহার বা ধ্বনির ব্যবহার, মিউজিকের ব্যবহার কতটা একটা থিয়েটারকে সমৃদ্ধ করে। আর রঞ্জনদা তো এতটাই মানে এত পড়াশোনা জানে একজন মানুষ, এরকম মানুষের কাছ থেকে কিছু শোনাও আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গত কয়েক মাসের মধ্যে অন্বেষকের সঙ্গে আমার সম্পর্ক, সেইটা নিয়ে আমি দুটো কথা বলবো। আমি কৃতজ্ঞ নীলাঞ্জনের কাছে, নীলাঞ্জন আমাকে এনেছিল এই অন্বেষকে থিয়েটার করবার জন্য। আমি কৃতজ্ঞ অন্বেষকের প্রত্যেকটা মানুষের কাছে যে তারা খুব আপন করে, আদর করে আমাকে তাদের কাছে টেনে নিয়েছেন, তারা তাদের পরিবারের সদস্য হিসেবেই আমাকে গ্রহণ করেছেন। আমি কৃতজ্ঞ যে এই রকম একটা থিয়েটারের দল আমি খুব কম দেখেছি যারা শুধু থিয়েটার করেন না, যাদের কাছে আত্মীয়তাটাও অনেক বড় ব্যাপার, হৃদ্যিক হৃদয়ের সম্পর্কটাও অনেক বড় ব্যাপার। আমি চাই এই থিয়েটার দলটির সাথে এবং এইসব মানুষগুলোর সাথে দীর্ঘদিন থাকতে, দীর্ঘদিন এদের সঙ্গে আমার সম্পর্ক থাকুক, এনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সেই সাথে আমিও একটু আনন্দে থাকি, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। কবির ভাষায় বলি, পাগল বসন্ত দিন কতবার অতিথির বেশে তোমার আমার দ্বারে বিনা হাতে এসেছিল হেসে, লয়ে তার কত গীত, কত মন্ত্র মন ভুলাবার, জাদু করিবার কত পুষ্পপাত্র আয়োজন ভার। কুহুতানে হেঁকে গেছে, খোলো গো খোলো দ্বার খোলো, কাজকর্ম ভুল আজি ভুলে বিশ্ব আপনারে ভুলে। অনুরোধ জানাচ্ছি শ্রী সুশান্ত মজুমদার মহাশয়কে আমাদের কিছু বলার জন্য, এবং অবশ্যই আলো ও শব্দের উপর। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। দিদি যখন শুরু করলেন যে অন্বেষক 52টা বছর পার করেছে, শুনেই ভেতরে একটা অনুরণন তৈরি হলো যে 52 বছর একটা দল চলছে, হয়তো মাঝখানে কোথাও বন্ধ, আবার চলা, আবার বন্ধ। এটা একটা আমাদের মতো, আমাদের কাছে যারা আমরা থিয়েটার নিয়ে থাকি, থিয়েটারকে ভালোবাসি, মঞ্চে মঞ্চে থিয়েটার করে বেড়াই, এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণাও বটে। এরপরে দুটি নাটক আছে,
খুব বেশি বলার অবকাশ নেই। মঞ্চে উপস্থিত আমার পরম প্রিয় পণ্ডিত মানুষ শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়, যাকে সময়ে বেঁধে রাখা যায় না, যার পাণ্ডিত্য আমাদের বরাবর মুগ্ধ করে। আমার নমস্কার রঞ্জনদাকে। উপস্থিত অমলদা, দীর্ঘদিনের আমাদের সাথী, ভালো লেখা, ভালো পরিচালনা, অভিনয়, ভালো বলা, এই সবটা নিয়ে আমাদের কাছে অমলদা একটা বিরাট ব্যাপার। এবং এখানে আসার জন্যে অমলদাই আমাকে বলেছিল যে একবার এসো। ধন্যবাদ অমলদা, ধন্যবাদ অন্বেষক এবং এখানে যারা আছেন। থিয়েটারের শব্দ এবং আলো, এই দুটো নিয়ে দু চারটি কথা বলে শেষ করব। আমাদের মনে হয় যারা একটু প্রবীণ মানুষ আছেন তাদের একটু বুঝতে হয়তো সুবিধে হবে যে প্রথমে হঠাৎ করে একটা বিজ্ঞাপন এলো। বিজ্ঞাপনটা কি? যে না, এইবার আমাদের এখানে একটা রঙিন যাত্রাপালা শুরু হবে। আগে যারা যাত্রা হতো বিভিন্ন জায়গায়, এখনো হয়, তো এরকম একটা যখন পোস্টার পড়ল যে রঙিন যাত্রাপালা বিষয়টা কি, আসলে যখন শুরু হলো তখন দেখা গেল মঞ্চের মধ্যে লাইটের আগে 4-5টা রঙিন কাগজ দিয়ে একটা যাত্রা তৈরি হলো, তার সঙ্গে আবহ। এবং তার আগে ছিল শুধুমাত্র সাদা আলো। যদি আমরা যাত্রার ইতিহাস দেখি বা থিয়েটারের ইতিহাস দেখি, হয় দিনের আলোতে হতো, সেখানে আলোর ব্যবহারের কোনো জায়গা নেই। আবার তারপরে যখন ঘরের ভেতরে ঢুকলো সেখানে মোমবাতি হ্যাজাক। যখন সেটা মঞ্চে চলে এলো তখন সেখানে এই আলোর ব্যবহারটা আমাদের কাছে ভীষণ ভীষণভাবে পরিষ্কার হলো। আমাদের এই দেশে, মানে এই ভারতবর্ষে, আমরা যারা এই ছোট 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 দলগুলো কাজ করি, কি অসম্ভব, কি অসম্ভব প্রতিভাধর মানুষ আমাদের এখানে আছেন। দেখলে অবাক হতে হয়। সাজ সরঞ্জাম নেই আলোর, দুটো ছোট্ট লাইট, একটা ভাঙাচোরা ডিমার, যাতে কাজ করলে হয়তো ইলেকট্রিক শক খেতে হতে পারে। এই আলো নিয়ে, এই যন্ত্রপাতি নিয়ে কি অসম্ভব অসম্ভব ভালো কাজ তৈরি হয়ে গিয়েছে। যারা জানেন, যারা সেতু নাটকটা দেখেছেন, তাপস সেনের আলো কি অসম্ভব বলুন তো। একটা ট্রেন লাইন, সেখানে একজন দৌড়ে দৌড়ে আসছে আত্মহত্যা করবে বলে, একটা আলো ট্রেনের মধ্যে দিয়ে আসছে। পরবর্তীকালে একটা লেখায় পড়ছিলাম যে শুধুমাত্র ওই আলোটা দেখবার জন্য ফার্স্ট রোতে বসতো, আসলে গায়ের উপর দিয়ে ট্রেনের আলোটা চলে যেত। সাজ সরঞ্জাম নেই, ওই আলো দেখবে বলে দেখতে পাচ্ছি, আমরা দেখেছি। আবহ তাই, আলোর ক্ষেত্রেও তাই। আসলে যখন নাটক লেখা হয়, অমল দ্বারা লিখে নাটক, এই তখন থেকেই আসলে আলো এবং শব্দের ব্যবহারটা নির্দিষ্ট হয়ে যায়, আসলে ভাবতে পারে তারা। নইলে যখন একটা স্ক্রিপ্ট হাতে আসে, সেখানে নাট্যকার প্রথম লাইনটাই লিখছেন, পর্দা ওঠার সঙ্গে সঙ্গে দেখতে পাই একটা আলোর বৃত্ত চরিত্রটিকে ধরে রেখেছে। আসলে একজন নাট্যকার আলো নিয়ে ভাবেন, নির্দেশক তো ভাবেনি, এবং পরিচালক ভাবেন, এবং যে আলোক পরিকল্পনা করেন তিনিও সেটা নিয়ে ভাবেন।
কিন্তু কোথাও কোথাও দেখা যায় আলোর অতিরঞ্জিত ব্যবহার। আসলে আলোর নাটকে আমাদের একটা হাতিয়ার, শব্দ নাটকের আমাদের একটা হাতিয়ার, কিন্তু সেই হাতিয়ারটা যদি বেশি মাত্রায় হয়ে যায়, নাটককে বিচ্ছিন্ন করে, তাহলে সেটা কিন্তু আর সুনির্দিষ্ট বা নির্দিষ্ট লক্ষ্য পথ যে নাটকের, সেখান থেকে আমরা বেরিয়ে আসি, আসলে তখন গিমিকে পরিণত হয়। বহুলাংশে দেখা যাচ্ছে আজকের থিয়েটারে দাঁড়িয়ে এই ব্যবহারটা অত্যন্ত বেশি মাত্রায় তৈরি হয়েছে। আসলে আমাদের অবাক হয়, ভাবি, এবং তার জন্য কিছুটা পড়াশুনো করাও দরকার। কোথায় আমাদের এই ফেনাল ইউজ হবে, কোথায় আমাদের ব্যাকওয়াশ ইউজ হবে, তার মাপ কি হবে। একটা চূড়ান্ত দিন দুপুরবেলা, আসলে আলোর মাপ তৈরি হয় ক্যালভিন স্কেলে, আপনারা জানেন হয়তো। এই ক্যালভিন স্কেলে যখন মাপ তৈরি হয়, ভোরের ক্যালভিন স্কেলের মাপ দেখা যাচ্ছে 6000, অথবা দুপুর বেলার ক্যালভিন স্কেলের মাত্রা দেখা যায় 5000। এই মাপগুলো আমরা বোধহয় হারিয়ে ফেলি, তখন সেটা গিমিকে পরিণত হয়। আসলে একটা থিয়েটার যতক্ষণ না পর্যন্ত আমার ইন্দ্রিয়ে এসে স্পর্শ করছে, এই ইন্দ্রিয় থেকে যতক্ষণ আমার হৃদয় না স্পর্শ করছে, আমার মস্তিষ্কে না স্পর্শ করছে, ততক্ষণ পর্যন্ত একটা ভালো থিয়েটার নির্মাণ হতে পারে না। রঞ্জনদা একটু বলছিল একটু আগে যে নিঃশব্দতা, নৈশব্দতা, এটা কত ভয়ঙ্কর আবহ তৈরি করতে পারে। দেখেছি থিয়েটারে বেশ কয়েকটা নাটকের কথা বলতে পারি এই মুহূর্তেই। আমার মনে আছে নান্দিকারের রঞ্জনদার সঙ্গেই কথা হচ্ছিল, একটি নাটক, জয় সেনের শেষ কাজ সম্ভবত, নাটকটার নাম চোখ গেল। যারা দেখেছেন কিনা জানি না, হয়তো অনেকেই দেখেছেন বা নাও দেখতে পারেন। ওখানে একটা দৃশ্য তৈরি করেছিল, তারাশঙ্করের একটা গল্প, ডাইনের ওপরে, সামনে একটা কুঁড়ে ঘরের ছাওয়া, আর মাঝখান থেকে একটা দিগন্ত প্রান্তর, যেখানে ওই বয়স্ক মানুষটি আসে, একাকী হয়ে থাকেন। আসলে ওই যে একাকিত্ব তৈরি হয়ে যাওয়া মানুষটার, তার সঙ্গে আলো, তার সঙ্গে শব্দ, সবটা মিলিয়ে মনে হচ্ছিল আমরা বসে আছি সেই প্রান্তরে দাঁড়িয়ে। এখানেই তো থিয়েটারের সার্থকতা। অথবা কল্লোল নাটকে, অঙ্গান নাটকে যারা দেখেছেন, ভোলা যায় না সেই সব দৃশ্য। অঙ্গান নাটকের আলো, মনে হচ্ছে যেন আমরা ডুবে যাচ্ছি সেখানটায়। কল্লোলের সেই মঞ্চ, এই যে অদ্ভুতভাবে তৈরি করে দেওয়া আলো আবহ দিয়ে, মঞ্চ দিয়ে, তবেই না একটা থিয়েটারের সার্থকতা তৈরি হবে। আজকের সময়ে দাঁড়িয়ে অনেক প্রযুক্তিগত অনেক উন্নত হয়েছে, অনেক। আমরা এখন দেখাতে পারি কার্পেটের উপরে মানুষ ভেসে যায়, আমরা দেখতে পারি ওই সব দৃশ্য। এ আমাদের কাছে প্রযুক্তির একটা মান। সুতরাং একটি ভালো নাটক, একটি ভালো থিয়েটার তখনই তৈরি হওয়া সম্ভব যেখানে আলো, শব্দ, মঞ্চ, এই সবগুলো একসঙ্গে নিয়ে একটা সুষ্ঠু সুন্দর প্রযোজনা তৈরি করতে পারে। সময় নেই, 6:30 বাজে, 6:30টায় নাটক শুরু হয়ে যাওয়ার কথা। আমরা আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। সমস্ত গুণী মানুষজন আজ তাদের অমূল্য সময় দিয়ে রয়েছেন অন্বেষকের এই মঞ্চে। ওনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। কিছু সময় নিচ্ছি না। বাবুয়া যে অঙ্গান নাটকের কথা বললো, এটা একটা ইতিহাস, একটা সেকেন্ডের মধ্যে বলছি। এই আলোটা ওই সময়
মানে সঠিকভাবে যদি বাইরে থেকে আনতে হতো 6,000 টাকা লাগতো 1959, আর সেটার জন্য 6 মাস লাগতো। তো তাপস সেন কতগুলো লজেন্স এবং বিস্কিটের প্যাক মানে খোল আর মিনার্ভা থিয়েটারের পুরনো মূর্ছে ধরা যে এক্সিট সেটার খোলকে ব্যবহার করে কতগুলো অপটিক্যাল মিরার, অপটিক্যাল প্রজেক্টর এগুলো সমস্ত তৈরি করেছেন, করে ওই 1200 ফিট গভীরে যে আলো অন্ধকারের মানে অসম্ভব সংঘাত দেখিয়ে সে 12 ফিট গভীরে সে বিনু সনাতন মণ্ডল যে কলিয়ারি সে ডুবে যাচ্ছে, তাদের আর্তনা জল উঠে আসছে, এই অসামান্য আলোটা করেছিলেন। তাই এই সৃজনশীলতার কোনো তুলনা নেই, এইটুকুই আমি বলছি। শোনার খিদে রয়ে গেল আরও অনেক। সময়ের অভাবে আমরা হয়তো অনেক কিছু পেলাম না ওনাদের কাছ থেকে। আশা রাখব পরবর্তীকালে ওনারা আবারও আসবেন এবং আমাদেরকে এভাবে অনেক কিছু জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।